হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ ডাইপোল মোমেন্টস এর প্রবলেম করব। দেখো, এতদিন ধরে আমরা ডাইপোল মোমেন্টস এর ওপর ওভারভিউ দেখেছি, তার কনসেপ্ট দেখেছি, তার অ্যাপ্লিকেশনস দেখেছি ডিফারেন্ট। তো সেই অ্যাপ্লিকেশনগুলোকে কাজে লাগিয়ে কিরকম ভাবে আমার ধরো কম্পিটিটিভ এক্সামে কিরকম ধরনের ডাইপোল মোমেন্টের কোশ্চেন আসছে সেগুলো কি করে অ্যাটেন্ড করব, বা একাডেমিক লেভেলে ক্লাস 11 ক্লাস 12 কিরকম ধরনের ডাইপোল মুভমেন্টের কোশ্চেন আসতে পারে, বা কনসেপচুয়ালি ডাইপোল মুভমেন্টকে কি করে ইউজ করব, সেইটা সম্বন্ধে আজকে জানবো এই প্রবলেমগুলোর মাধ্যমে। চলো এক 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 করে প্রবলেমগুলো কমপ্লিট করি। তো ফার্স্ট প্রবলেম দিয়েছে, দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইন ডিক্রিজিং অর্ডার অফ ডাইপোল মুভমেন্ট ভ্যালুস। তো দেখো, চারটে মলিকিউল দিয়েছে, CCl4, CH3Cl, CH2Cl2, CH3Cl3। তো কার্বনের সঙ্গে আমার যখন চারটে অ্যাটম অ্যাটাচ থাকে, তো কার্বনটা কি হয়, sp3 হাইব্রিডাইজেশন হয়। sp3 হাইব্রিডাইজেশন হলে টেট্রাহেড্রাল আমার স্ট্রাকচার হয়। তো টেট্রাহেড্রাল স্ট্রাকচার আমার দেখতে হয় এরকম। দেখো, সো দিস ইজ টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এখন এখানে দেখো, চারটে ক্লোরিন অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে। এবং যদি আমি এর ডাইপোল মুভমেন্ট, রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট আমরা শিখেছি কিভাবে ক্যালকুলেট করতে হয়, প্রত্যেকটার বন্ড মুভমেন্টকে একসঙ্গে ধরে তার রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট ক্যালকুলেট করতে হয়, সামেশন করতে হয়, রাইট? তো প্রথম সিসিএল বন্ডের ডাইপোল মুভমেন্ট দেখো আপওয়ার্ড সাইডে যাচ্ছে। এবার এখানে দেখো ডাউনওয়ার্ড সাইডে ইনক্লাইন্ড অবস্থায় তিনটে সিএল বন্ড আছে, সিসিএল বন্ড, তো তারা এরকম ভাবে ডাইপোল মুভমেন্ট ক্রিয়েট করছে। সো এই তিনটে সিসিএল বন্ডের ডাইপোল মুভমেন্ট একটা নিচের দিকে রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট দেবে, আর ওপরে সিসিএল বন্ড একটা উপরের দিকে রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট দেবে। সো আমরা ওভারঅল এখান থেকে ডাইপোল মুভমেন্ট, রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট মিউ আর অলমোস্ট ইকুয়ালস টু কি পাবো, 0 পাবো। ওকে, নাও দেখো CH3Cl। এখন CH3Cl যদি হয়, দেখো একটা ক্লোরিন অ্যাটম ধরো আপওয়ার্ড সাইডে আছে, এখানে আপওয়ার্ড সাইডে আছে, তিনটে হাইড্রোজেন অ্যাটম তোমার এরকম ইনক্লাইন্ড অবস্থায় ডাউনওয়ার্ড সাইডে আছে। সো দ্যাট ইজ লুক লাইক দিস। কার্বন, উপরে আপওয়ার্ড সাইডে একটা ক্লোরিন অ্যাটম, এখানে একটা হাইড্রোজেন, অ্যাবভ সাইডে অ্যাবভ দ্য প্লেন একটা হাইড্রোজেন আছে, এটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার। আর বিলো দ্য প্লেন একটা হাইড্রোজেন আছে। সো দেখো, টেট্রাহেড্রাল শেপ আমরা আরো ভালো করে বুঝবো পরে, যখন শেপ আমরা আস্তে আস্তে শিখবো সেখানে আমরা আরো ভালো করে টেট্রাহেড্রাল স্ট্রাকচার কি করে ড্র করতে হয়, বা তার জন্য হাইব্রিডাইজেশন কি দরকার পড়ে সেটা বুঝবো। সো এটা আইডিয়াল একটা স্ট্রাকচার টেট্রাহেড্রাল। এখানে সলিড বন্ড দিয়ে অ্যাবভ দ্য প্লেন দেখানো হয়েছে, ড্যাশেড বন্ড দিয়ে বিলো দ্য প্লেন দেখানো হয়েছে, আর সিম্পল সিসিএল বন্ড যে ড্যাশ লাইন আছে তারা ইন দ্য প্লেন, মানে এই যে বোর্ডটা যে প্লেনে আছে সেই প্লেনেই কিন্তু সিসিএল আর সিএইচ বন্ডটা আছে, এই যে সিম্পল লাইন দিয়ে যেটা দেখানো হয়েছে। তো এখন এই মলিকিউলে দেখতে পাচ্ছি যে কার্বনের সঙ্গে একটা ক্লোরিন অ্যাটম আপওয়ার্ড সাইডে আছে। সো এরকম আপওয়ার্ড সাইডে আমি ডাইপোল মুভমেন্টের সাইন ড্র করলাম। এখানে তিনটে সিএইচ বন্ড, কার্বনের ডাইপোল ইলেকট্রোনেগেটিভিটি, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে কি হয়, বেশি হয়। সো নাও কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি যদি হাইড্রোজেনের থেকে বেশি হয়, তাহলে এই ডাইপোল মুভমেন্ট গুলো কি হবে, সেন্ট্রালে রিইনফোর্স করছে। অ্যান্ড আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা ডাইপোল মুভমেন্ট দেখো রিইনফোর্স করে আপওয়ার্ড সাইডে একটা বেশ ভালোই ডাইপোল মুভমেন্ট কিন্তু জেনারেট করছে। সো আমি বলবো প্রত্যেকে রিইনফোর্সমেন্ট করেছে এখানে। সো এখানে কিন্তু হাই ডাইপোল মুভমেন্ট আমি এখানে পাবো। ওকে, সো CH2Cl2 আমরা যদি ড্র করি, এখন আমি এখানে আর CH2Cl2 ড্র করছি না। সো আমি এই এখানেই দেখাচ্ছি CH2 আর Cl2। তো Cl2 এর জন্য আমি এখানে এই হাইড্রোজেনটাকে কি করলাম, তোমার সরিয়ে ক্লোরিন অ্যাটম আনলাম। তো দিস ইজ CH2Cl2। তো তুমি দেখো CH3Cl এর বেশ ভালোই হাই হলো, হাই ডাইপোল মুভমেন্ট পেলাম। CCl4 এর পেলাম কি, প্রায় 0। এখন CH2Cl2 কি আঁকছি, দেখো CCl বন্ডের যে ডাইপোল মুভমেন্টের সাইনটা আমাকে একটু ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে, বিকজ ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। সো এইরকম যাবে। তো CCl, দুটো CCl বন্ডের ডাইপোল মুভমেন্ট কিন্তু একটা রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট দিচ্ছে, এবং সেটা এবং কার্বন হাইড্রোজেন গুলো সেই দিকে রিইনফোর্স করছে। তো এখানেও বেশ ভালোই ডাইপোল মুভমেন্ট পাবো, বাট দিস ইজ নট বিগার দেন CH3Cl ডাইপোল মুভমেন্ট, কারণ এখানে দুটো Cl একটা ইনক্লাইন পজিশনে আছে, বাট ওখানে CH3Cl 1 CCl অ্যাটম ছিল, যেটা সম্পূর্ণ আপওয়ার্ড সাইডেই কিন্তু ডাইপোল মুভমেন্টের ফোর্স জেনারেট করছিল। তো দুটো CCl বন্ড একটা অ্যাঙ্গেল থিটা করে যখন ডাইপোল মুভমেন্ট ক্রিয়েট করবে,
নিশ্চয়ই ওয়ান ডাইরেকশনের থেকে সেটা কম হবে। ওয়ান ডাইরেক্টেড সিসিএল বন্ড যেভাবে ডাইপোল মোমেন্ট ফোর্স ক্রিয়েট করবে, দুটো সিসিএল বন্ড কি হচ্ছে, একটু হলেও কি হচ্ছে, আমার ডাইপোল মোমেন্ট, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট কিন্তু CH3Cl এর থেকে কিন্তু কম হচ্ছে CH2Cl2 তে। সো এখানে একটু লো হচ্ছে, বাট CH3Cl এর ডাইপোল মোমেন্ট যদি আমি বলি সেটা গ্রেটার দেন হবে CH2Cl2 থেকে। অ্যান্ড নাও আমি দেখব CHCl3। সো আমরা যদি এইখানে আবার আরেকটা হাইড্রোজেনকে সরিয়ে আমি যদি আরেকটা ক্লোরিন অ্যাটম আনি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, দেখো ডাইপোল মোমেন্টের সাইনটাও চেঞ্জ করে দাও। সো নাও আমি এখানে দেখতে পাচ্ছি যে দুটো CCl অ্যাটমের ডাইপোল মোমেন্ট কিন্তু একটা ফোর্স জেনারেট করছে এদিকে, বাট অন্য আরেকটা CCl বন্ড কিন্তু অপোজিট দিকে ফোর্স জেনারেট করছে। সো এখানে দেখো যদি আমি দেখি যে এটা কিন্তু একে অপরকে কিছুটা হলেও ক্যান্সেল আউট করছে, রাইট, কিছুটা হলেও রেজাল্টেন্ট ডাইপোল, এখানে দুটো CCl বন্ডের রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট মিউ আর, যেটা হচ্ছে এখানে CHCl এর CH বন্ড আর CCl বন্ডের ডাইপোল মোমেন্ট, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট যদি এইটা ধরি, সেটা কিন্তু কিছুটা হলেও এটাকে কি করছে, এই দুটো CCl বন্ডের ডাইপোল মোমেন্ট কিছুটা হলেও ক্যান্সেল আউট করছে। তো আমি বলবো CHCl3 ডাইপোল মোমেন্ট কিন্তু CH2Cl2 থেকেও কম হবে। ওকে, সো এখানে আমি CHCl3 করলাম এবং লাস্টে রাখলাম CCl4 কে, বিকজ CCl4 এর ডাইপোল মোমেন্ট কিন্তু 0। সো এখন আমি এখান থেকে বুঝতে পারলাম যে কিরকম অর্ডার হবে অ্যাকর্ডিং টু দ্য অপশন। আমার ফার্স্ট অপশনে আসছে অপশন বি, গ্রেটার দেন অপশন সি, গ্রেটার দেন অপশন ডি, গ্রেটার দেন অপশন এ। সো দিস ইজ মাই কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। এটা যেই 2015-এ এসেছিল, এরকম ধরনের কোশ্চেন কম্পিটিটিভ এক্সামে প্রায় দেয়। তো তোমরা খুব ভালো করে এই জিনিসগুলোকে ক্লিয়ার করে নেবে, নোট ডাউন করে নেবে। চলো নেক্সট প্রবলেমের দিকে মুভ করি। দেখো নেক্সট প্রবলেম দিয়েছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন ডিক্রিজিং অর্ডার অফ ডাইপোল মোমেন্ট ভ্যালুস। অর্থোক্লোরোটলুইনস, মেটাক্লোরোটলুইনস, প্যারাক্লোরোটলুইনস। তো অর্থ আমরা জানি বেঞ্জিনের সঙ্গে যখন দুটো গ্রুপ অ্যাটাচ থাকে, পাশাপাশি যখন দুটো গ্রুপ অ্যাটাচ থাকবে তখন তাকে অর্থ বলবো, মানে 1-2 পজিশন। যখন বেঞ্জিনের, এটা ধরো 1, এটা 2, যখন বেঞ্জিন ময়টিতে দুটো গ্রুপ 1-3 পজিশনে অ্যাটাচ থাকবে, ধরো এটা 1, এটা 2, এটা 3, 1-3 পজিশনে অ্যাটাচ থাকবে, তখন তাকে কি বলবো, মেটা। আর 1-4 পজিশনে এটা বেঞ্জিন মলিকিউল, 1-4 পজিশনে যখন দুটো গ্রুপ অ্যাটাচ থাকবে তখন তাকে কি বলবো, 1, 2, 3, 4, এটাকে কি বলবো আমি, প্যারা। সো এইভাবে আমরা কি করি, আইসোমারাইজেশন করি বেঞ্জিন ময়টিতে সাবস্টিটিউয়েন্ট যদি থাকে। তাহলে অর্থোক্লোরোটলুইনের টলুইন কখন বলবো, যখন বেঞ্জিনের ওপরে একটা CH3 গ্রুপ আছে তখন তাকে বলবো টলুইন, এর পাশে ক্লোরিন দিয়ে দাও। সো 1-2 পজিশনে দেখো এটা অর্থোক্লোরোটলুইন, এখানে মিথাইল, 1-3 পজিশনে ক্লোরিন দিয়ে দাও, এখানে মিথাইল, অ্যান্ড 1-4 পজিশনে ক্লোরিন দিয়ে দাও। সো এইভাবে আমরা অর্থ, মেটা, প্যারা এই স্ট্রাকচারগুলো ফার্স্টে ড্র করে নিলাম। নেক্সট আমাকে কি করতে হবে, দেখতে হবে যে এদের ডাইপোল মোমেন্টের ফোর্স, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টের ফোর্স কোন দিকে জেনারেট করছে। সো দেখো মিথাইল হচ্ছে কি, মিথাইল বেঞ্জিনের দিকে কিন্তু ইলেকট্রন কি করবে, পুশ করবে। তোমরা যখন অর্গানিক পড়বো তখন আমরা বুঝতে পারবো যে মিথাইল কিন্তু ইলেকট্রন পুশিং এফেক্ট আছে, ইন্ডাকটিভ এফেক্ট আছে। এবং কার্বন এখানে যে আছে, এখানে ডাবল বন্ডেড কার্বন আছে। তো এই ডাবল বন্ডেড কার্বন কিন্তু sp2 হাইব্রিডাইজড কার্বন, এর ইলেকট্রোনেগেটিভিটি সাধারণ নর্মাল sp3 হাইব্রিডাইজড কার্বনের থেকে কিন্তু বেশি হয়। তো মিথাইল এখানে কি করছে, ইলেকট্রন পুশ করছে। এবং CCl বন্ডের ডাইপোল মোমেন্ট যদি দেখো তো সেটা আপওয়ার্ড সাইডে যাচ্ছে। সো দেখো একটা ডাউনওয়ার্ড সাইড, একটা আপওয়ার্ড সাইড। তো এইখানে কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু ক্যান্সেল আউট করছে, থিটা কম আছে। দুটো ডাইপোল মুভমেন্টের যে অর্ডার, একটা নিচের দিকে যাচ্ছে, একটা আপওয়ার্ড সাইডে যাচ্ছে। তো ডাইপোল মুভমেন্টের অর্ডারের মাঝে থিটা কিন্তু এখানে কম আছে। তো দেখা যাচ্ছে যে এখানে ডাইপোল মুভমেন্ট কিন্তু অনেকটাই কম আছে। মেটাতে গিয়ে কিন্তু কি হচ্ছে, ডাইপোল মুভমেন্ট এরকম দেখাচ্ছে, কিন্তু এখানে থিটা বেড়ে গেছে। তো ডাইপোল মুভমেন্ট অতটা কম হবে না। তো মেটা কিন্তু এখানে তোমার বেশি হবে ডাইপোল মুভমেন্ট।
সো মেটা কিন্তু বেশি হয়ে গেল ডাইপোল মুভমেন্ট অর্থর থেকে, বিকজ এখানে যে ফোর্স জেনারেট হচ্ছে সেটা বেশি অ্যাঙ্গেলে থেকে ফোর্স জেনারেট হচ্ছে। যদি কম অ্যাঙ্গেল থাকে তাহলে ফোর্সটা ভালোভাবে জেনারেট হবে, কিন্তু যদি বেশি অ্যাঙ্গেল হয়ে যায় ফোর্সটা কিন্তু একটু ডাইলিউটেড হয়ে যাবে, অতটা ভালোভাবে জেনারেট করতে পারবে না। এবং CH3C এইখানে যে মইটিটা আছে দেখো, এখানে CH3 বেঞ্জিন কার্বনে ফোর্স জেনারেট করছে, আবার CCl সেই একই নিচের দিকে ডাউনওয়ার্ড সাইডে ফোর্স জেনারেট করছে। সো দুটো ডাইপোল মুভমেন্ট একে অপরকে রিইনফোর্স করছে। সো এখানে প্যারাতে ডাইপোল মুভমেন্ট অনেকটাই কিন্তু বেশি হয়ে যাবে দেন মেটা। তো অর্ডারটা কি হলো, প্যারা ক্লোরোটলুইন গ্রেটার দেন মেটা ক্লোরোটলুইন গ্রেটার দেন অর্থো ক্লোরোটলুইন। তো এইভাবে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করব। প্রিভিয়াস ভিডিওসগুলো যদি তোমরা ভালো করে দেখো তো এইগুলো আরো ভালো করে বোঝা যাবে। তো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে নিজেরা নোট ডাউন করে নেবে। নেক্সট কোশ্চেনে আমি যদি আসি তাহলে দেখি, দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে which has higher dipole moment। এখানে দেখো একটা সাইক্লোহেক্সেন মইটি আছে, তার সঙ্গে ব্রোমিন অ্যাটাচ আছে। এখানে বেঞ্জিন মইটি আছে মলিকিউল 2 তে, তার সঙ্গে ব্রোমিন অ্যাটাচ আছে। তো দেখো ব্রোমিন কি করছে, কার্বনের থেকে কি করবে, ইলেকট্রন কি করবে, উইথড্র করবে। তো স্বাভাবিকভাবে এখানে ডাইপোল মুভমেন্টের সাইন এরকম হবে। আর এই কার্বনটা দেখো তোমার sp3 হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড। এখানে কার্বনটা sp2 হাইব্রিডাইজড, এবং এখানেও ব্রোমিন কি করছে, তোমার ডাইপোল মুভমেন্ট তোমার CBr বন্ডে এরকম হচ্ছে, ব্রোমিনের দিকে যাচ্ছে, বিকজ ব্রোমিন বেশি ইলেকট্রোনেগেটিভ। বাট এখানে sp2 হাইব্রিডাইজড কার্বন আছে, এখানে sp3 হাইব্রিডাইজড কার্বন আছে। এখন তুমি দেখো sp2 হাইব্রিডাইজড কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি যদি বলি, যখন কার্বন হয় sp2 হাইব্রিডাইজড তার ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, sp3 হাইব্রিডাইজের থেকে বেশি হয়। এখন এটা কেন বললাম, বিকজ অফ পার্সেন্টেজ এস ক্যারেক্টার। দেখো sp2 তে 3টে অরবিটাল আছে, প্রত্যেকটা অরবিটালের কন্ট্রিবিউশন কি আছে কার্বনের, যদি দেখি 33.3% করে। তো এস এর পার্সেন্টেজ এস ক্যারেক্টার এখানে 33.3% আছে, আর sp3 তে পার্সেন্টেজ এস ক্যারেক্টার আছে 25%। তো যদি আমি দেখি পার্সেন্টেজ এস ক্যারেক্টার কোনো একটা অ্যাটমে অরবিটালে বেশি আছে, তাহলে ওই অ্যাটমের উপর কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাবে, ওই অ্যাটমের ওপর নিউক্লিয়ার চার্জের ফোর্স কিন্তু বেড়ে যাবে, বিকজ অফ দ্য এক্সেস পার্সেন্টেজ এস ক্যারেক্টার। এস ক্যারেক্টার যদি বেশি থাকে, এস কোথায় থাকে, অরবিটাল নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে। তো নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকা কোনো অরবিটাল যদি কোনো অ্যাটমের উপর থাকে, তাহলে কি হবে, নিউক্লিয়াসের ফোর্স বেশি জেনারেট হবে তার উপর, এবং সেখানে ইলেকট্রোনেগেটিভিটিও কিন্তু বেশি হবে। তো যদি দেখি এরকম ধরনের দুটো মলিকিউল, দেখো CBr বন্ড একটা sp3 হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, একটা sp2 হাইব্রিডাইজড অ্যাটমের সঙ্গে অ্যাটাচ আছে। এখন তোমরা বলো sp2 হাইব্রিডাইজড ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সে কি করছে, ব্রোমিন যে বন্ড তার ইলেকট্রন পেয়ারকে বেশ ভালোভাবে টেনে ধরে রেখেছে। তো ব্রোমিন অত ভালোভাবে কিন্তু নিজের ফোর্স জেনারেট করতে পারছে না। কিন্তু এখানে sp3 যদি হয়, কার্বন sp3 যদি হয়, তার ইলেকট্রোনেগেটিভিটি sp2 থেকে কম হওয়ায় ব্রোমিন কিন্তু ভালোভাবে ফোর্স জেনারেট করছে, ডাইপোল মুভমেন্টের ফোর্স। সো এইখানে আমি দেখতে পাচ্ছি মলিকিউল 1 এর, যদি আমি এইভাবে বুঝি, মলিকিউল 1 এর ডাইপোল মুভমেন্ট কিন্তু মলিকিউল 2 এর থেকে বেশি হওয়ার কথা, এবং এটাই ঠিক। আরেকটা ফ্যাক্টর হচ্ছে আমার রেজোনেন্স ফ্যাক্টর। তো ডিউ টু রেজোনেন্স আমি যদি এখানে দেখি, ব্রোমিন কিন্তু বেঞ্জিনের সঙ্গে, ব্রোমিন যদি দেখো বেঞ্জিনের সঙ্গে এখানে রেজোনেন্সে টেক পার্ট করতে পারছে। যেহেতু রেজোনেন্সে টেক পার্ট করতে পারছে, তো ব্রোমিন কি করছে, ইলেকট্রন উইথড্রও করছে, আবার ইলেকট্রন কিন্তু কিছুটা পুশও করছে থ্রু রেজোনেন্স। তাহলে কি হলো, অতটা ভালো করে কিন্তু নিজে দিকে টানতে পারছে না, কারণ কিছুটা তো ফিরিয়েও দিচ্ছে, ফলে ডাইপোল মুভমেন্টে কিন্তু কিছুটা এফেক্ট পড়ছে। ডাইপোল মুভমেন্ট কিন্তু এই জন্য রেজোনেন্স এফেক্টের জন্য কিন্তু কমে যাচ্ছে। এটা রেজোনেন্স এফেক্ট। রেজোনেন্স এফেক্টটাকে ভালো করে বোঝার জন্য তারও ভিডিও আমার দেওয়া আছে, ওই ভিডিওটা গিয়ে ভালো করে দেখে নিও। সো এখানে দেখতে পাচ্ছি মলিকিউল 1 এর ডাইপোল মুভমেন্ট মলিকিউল 2 এর থেকে বেশি হবে। চলো নেক্সট কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে, যেই মেইন 2026 এ among H2S, H2O, NF3, NH3 and CHCl3 identify molecule X with lowest dipole moment value
the number of lone pairs of electrons present on the central atom of the molecule X is option A 0, option B 3, option C 2, option D 1. তো কি বলেছে এখানে দেখো H2S, H2O, NF3, NH3 and CH3 টোটাল 5টা মলিকিউল দিয়েছে, তাদের মধ্যে কার ডাইপোল মোমেন্ট সবথেকে কম হবে এবং যার কম হবে তার সেন্ট্রাল অ্যাটমে কত লোন পেয়ার আছে সেটা আমাকে বার করতে হবে। তো আমরা আগের যদি ভিডিওগুলো ভালো করে দেখি তাহলে H2S, H2O এর আমরা জানি কিরকম স্ট্রাকচার হয়, বেন্ড স্ট্রাকচার হয় এবং অ্যাটমের ওপর লোন পেয়ার কটা থাকবে, দুটো লোন পেয়ার থাকবে। এস অ্যাটম সেন্ট্রাল অ্যাটমের ওপর দুটো লোন পেয়ার আছে। অক্সিজেনেরও তাই বেন্ড স্ট্রাকচার এবং দুটো লোন পেয়ার এখানেও আছে। সো এই দুটোর স্ট্রাকচার কিন্তু সিমিলারিটি সেম, বাট অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন সালফার। সো দেখো এখানে কিন্তু ডাইপোল মুভমেন্ট H2 এর ডাইপোল মুভমেন্ট কিন্তু বেশি হবে, এখানে ফোর্স জেনারেট করছে এইভাবে এবং লোন পেয়ারও আপওয়ার্ড সাইডে ফোর্স জেনারেট করছে। সো সবাই কিন্তু একই আপওয়ার্ড সাইডেই রেজাল্ট্যান্ট ডাইপোল মুভমেন্ট দিচ্ছে। তো H2 এর ডাইপোল মুভমেন্ট কিন্তু বেশ ভালোই হবে দেন H2S বিকজ অফ দ্য ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর। আচ্ছা, NF3 আর NH3 এর মধ্যে যদি ক্যালকুলেট করি, দেখো NF3 পিরামিডাল শেপ হয়, পিওর টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয় না বিকজ অফ দ্য প্রেজেন্স অফ লোন পেয়ার। সো লোন পেয়ার আছে নাইট্রোজেন অ্যাটমে লোন পেয়ার আছে 1 লোন পেয়ার অ্যান্ড 3 NF bond. So one is above the plane, another one is below the plane, and 1 NF bond is on the plane. এখানে NF and NH3 মলিকিউলে যদি কম্পেয়ার করি, সো দেখো NF বন্ডে ফ্লুরিন অ্যাটমের কি ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি। তো নাইট্রোজেন টু ফ্লুরিন অ্যাটমে কি হবে, ডাইপোল মুভমেন্ট শিফট হবে, বন্ড মুভমেন্ট শিফট হবে এইভাবে। সো তিনটে NF বন্ডের রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট কি হচ্ছে আমার নিচের দিকে, রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট কি হচ্ছে ডাউনওয়ার্ড সাইডে আমার কিন্তু ফোর্স জেনারেট করছে। আর N লোন পেয়ারের ডাইপোল মুভমেন্ট যেহেতু আপওয়ার্ড সাইডে আছে, তো আপওয়ার্ড সাইডে ডাইপোল মুভমেন্ট অফ লোন পেয়ার জেনারেট করছে। সো দেখো এখানে দুটো যে রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট একে অপরকে কি করছে, ক্যান্সেল আউট করছে। তো এর ডাইপোল মুভমেন্ট কিন্তু লো হয়ে যাবে বিকজ এরা একে অপরকে 180 ডিগ্রিতে ক্যান্সেল আউট করছে, লোন পেয়ার ডাইপোল মুভমেন্ট আর তিনটে NF বন্ডের সামেটিভ ডাইপোল মুভমেন্ট, সামেশন অফ 3 NF বন্ডস এর যে কালেকটিভ ডাইপোল মুভমেন্টস হলো তারা একে অপরকে কি করছে, ক্যান্সেল আউট করছে। এখানে NH বন্ডের দেখো বন্ড মুভমেন্ট কিন্তু দেখো নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটমের দিকেই কিন্তু শিফটেড হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড দেখো NF বন্ডে কি হচ্ছিল, নাইট্রোজেন টু ফ্লুরিন অ্যাটমে বন্ড মুভমেন্ট হচ্ছিল। NH বন্ডে হাইড্রোজেন টু নাইট্রোজেন অ্যাটম সেন্ট্রাল অ্যাটমে কিন্তু ফোর্স জেনারেট হচ্ছে। তিনটে NH বন্ডের ডাইপোল মুভমেন্ট কি হলো, আপওয়ার্ড সাইডে নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটমের দিকে ফোর্স জেনারেট করছে এবং নাইট্রোজেন লোন পেয়ারের যে ডাইপোল মুভমেন্ট সেও কিন্তু আপওয়ার্ড সাইডেই ফোর্স জেনারেট করছে। তো দুটোর কি হচ্ছে, দুটো ডাইপোল মুভমেন্ট একই দিকে রিইনফোর্স করছে, তো এর ডাইপোল মুভমেন্ট কিন্তু অনেকটাই হাই হয়ে যাবে। সো এখানে এরা দেখো H2S এও প্রত্যেকটা ডাইপোল মুভমেন্ট রিইনফোর্স করলো, লাইক H2O তে প্রত্যেকটা ডাইপোল মুভমেন্ট রিইনফোর্স করলো, NH3 তেও প্রত্যেকটা ডাইপোল মুভমেন্ট রিইনফোর্স করলো। আচ্ছা, CHCl3 তে দেখো হাইড্রোজেন, তিনটে ক্লোরিন অ্যাটম আছে। সো দেখো কার্বন হাইড্রোজেনের ডাইপোল মুভমেন্টের যে সাইন মোমেন্ট ফোর্স জেনারেট করবে কার্বনের দিকে সেন্ট্রাল অ্যাটমের দিকে, এবং কার্বন টু ক্লোরিন অ্যাটম এখানে ফোর্স জেনারেট করছে। সো প্রত্যেকে কিন্তু ডাউনওয়ার্ড সাইডে রিইনফোর্স করছে ডাইপোল মুভমেন্ট। CHCl3 তে ডাইপোল মুভমেন্ট কি হচ্ছে, ডাউনওয়ার্ড সাইডেই রিইনফোর্স করছে। সো আমি কি দেখতে পাচ্ছি, কোথায় আমার ক্যান্সেল আউট হলো রেজাল্ট্যান্ট ডাইপোল মুভমেন্ট, অনলি NF3 তে। অনলি NF3 মলিকিউল তুমি যদি দেখো এইখানেই কিন্তু ডাইপোল মুভমেন্ট একে অপরকে ক্যান্সেল আউট করছে, লোন পেয়ার ডাইপোল মুভমেন্ট এন্ড তিনটে NF বন্ডের ডাইপোল মুভমেন্ট। সো এরপর আমাকে কি বলেছে,
তাহলে এটা ডাইপোল মোমেন্ট সব থেকে লো হবে, এটা আমি পেয়ে গেলাম। এবং এর উপর লোন পেয়ার কটা আছে, একটা আছে। তো অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। তো দেখো কত সহজে আমরা এই স্ট্রাকচারগুলোকে ড্র করে ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো এটাও কিন্তু জেই 2024 এর কোশ্চেন, জেই 2024 এর ডাইপোল মোমেন্ট থেকে কোশ্চেন। নাম্বার অফ কম্পাউন্ডস ফ্রম দ্য ফলোইং উইথ জিরো ডাইপোল মোমেন্ট ইজ। বলছে এতগুলো মলিকিউল দিয়েছে, দেখো এইচএফ, H2, H2S, CO2, NH3, BF3, CH4, CHCl3, SiF4, H2O, BF2, এদের মধ্যে কাদের ডাইপোল মোমেন্ট কি জিরো হবে? তো জিরো যদি হয়, দেখো H2 তে আমার ডাইপোল মোমেন্ট কি হবে, জিরো হবে, বিকজ সেম অ্যাটম আছে, তো এখানে ডাইপোল মোমেন্ট জিরো হবে। HF কিন্তু পোলার বন্ড, আমরা এতদিনে পড়েছি, তো পোলার বন্ডের ডাইপোল মোমেন্ট থাকবে। H2S এর এক্ষুনি দেখলাম ডাইপোল মোমেন্ট হবে। CO2 লিনিয়ার স্ট্রাকচার, আমরা এর আগে পড়েছি CO2 লিনিয়ার স্ট্রাকচার, তো ডাইপোল মোমেন্ট কি হবে, একে অপরকে ক্যান্সেল আউট করবে, তো এর ডাইপোল মোমেন্ট কি হবে, জিরো হবে। আচ্ছা NH3 ডাইপোল মোমেন্ট এক্ষুনি পড়লাম, ডাইপোল মোমেন্ট থাকবে। আচ্ছা এখানে বোরন ট্রাইফ্লুরাইড BF3 কিরকম স্ট্রাকচার হয়, ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার হয়। সো এখানে কিন্তু ডাইপোল মোমেন্ট দেখো বোরন টু ফ্লুরিন অ্যাটম, বোরন টু ফ্লুরিন অ্যাটম যে ডাইপোল মোমেন্ট ফোর্স জেনারেট করছে সেগুলো কিন্তু এইভাবে দেখাচ্ছি। তো দেখো দুটো বোরন ফ্লুরিন অ্যাটমের ডাইপোল মোমেন্ট, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট যেখানে ফোর্স জেনারেট করছে, ওয়ান বোরন ফ্লুরিন অ্যাটমের ডাইপোল মোমেন্ট ঠিক অপোজিটে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট কিন্তু জেনারেট হচ্ছে। সো অপোজিট সাইডে দুটো ডাইপোল মোমেন্ট থাকায় একে অপরকে ক্যান্সেল আউট করছে। সো এটারও বলবো বোরন ট্রাইফ্লুরাইডেরও কিন্তু ডাইপোল মোমেন্ট কি হবে, জিরো হবে। CH4 প্রপার আইডিয়াল স্ট্রাকচার, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, ডাইপোল মোমেন্ট আমরা দেখেছি জিরো হবে, আইডিয়াল স্ট্রাকচার। সো একটা আপওয়ার্ড সাইডে ধরো কার্বন হাইড্রোজেন আছে আর তিনটে ডাউনওয়ার্ড সাইডে আছে কার্বন হাইড্রোজেন। সো এরা কি করবে, একে অপরকে ক্যান্সেল আউট করবে। CH কার্বন হাইড্রোজেন থেকে কার্বনের ডাইপোল মোমেন্টে শিফট হবে, বন্ড মুভমেন্ট, এখানেও হাইড্রোজেন টু কার্বন, এখানেও হাইড্রোজেন টু কার্বন, এখানেও হাইড্রোজেন টু কার্বন। সো দেখো হাইড্রোজেন টু কার্বনে যেভাবে ডাইপোল মুভমেন্ট শিফট হচ্ছে ডাউনওয়ার্ড সাইডে, আর তিনটে কার্বন হাইড্রোজেন বন্ড আপওয়ার্ড সাইডে ডাইপোল মুভমেন্ট শিফট করছে, সো একে অপরকে ক্যান্সেল আউট করছে। তো এখানেও কিন্তু আমার ডাইপোল মুভমেন্ট জিরো হলো। CH-Cl3 তে ডাইপোল মুভমেন্ট থাকবে, একটু আগেই দেখেছি। SiF4 দেখো কার্বন সিলিকন একই গ্রুপে আছে, SiF4 এও টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে, সো ডাইপোল মুভমেন্ট কিন্তু SiF4 এও টেট্রাহেড্রাল স্ট্রাকচার যেহেতু একে অপরকে ক্যান্সেল আউট করে ডাইপোল মোমেন্ট কিন্তু জিরো করবে। আচ্ছা H2 এর ডাইপোল মোমেন্ট থাকবে, একটু আগেই পড়লাম। আর বেরিলিয়াম ডাইফ্লুরাইড BF2 লিনিয়ার স্ট্রাকচার, তো ডাইপোল মোমেন্ট একে অপরকে কি করবে, ক্যান্সেল আউট করবে। এই জিনিসগুলো বা স্ট্রাকচারগুলো আমরা আগেও ড্র করে দেখেছি। সো এখানে ভালো করেই বোঝা যাচ্ছে যে ডাইপোল মোমেন্ট কি করে আমাকে ইভালুয়েট করতে হয়। সো BF2 তেও কিন্তু ডাইপোল মোমেন্ট কি হলো, জিরো হলো। তাহলে কতগুলো আমি পেলাম, 1 2 3 4 5 6। তো দেখো 6টা মলিকিউলের ডাইপোল মোমেন্ট আমি কি পেলাম, জিরো পেলাম। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দেখো বলছে প্রবলেমস রিলেটেড টু ডাইপোল মোমেন্টে এখানে বলছে এ ডায়াটমিক মলিকিউল, a diatomic molecule has dipole moment 1.2 dBi. Its bond distance is 1.0 angstrom. What fraction of electronic charge exists in each atom? তো দেখো ডাইপোল মোমেন্ট মিউ ইকুয়ালস টু আমার কি দেওয়া আছে, 1.2 dBi। এটা অবজার্ভড এক্সপেরিমেন্টাল ভ্যালু দেওয়া আছে, অবজার্ভড বা এক্সপেরিমেন্টাল ভ্যালু ডাইপোল মোমেন্টে দেওয়া আছে, বন্ড ডিসটেন্সও দেওয়া আছে দেখো 1.0 অ্যামস্ট্রং। সো দেখো ডিবাই, ডিবাই হচ্ছে কমন ইউনিট, তো 1 ডিবাই ইকুয়ালস টু যদি বলি কুলম মিটারে, দ্যাট ইজ 3.335 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30 কুলম মিটার।
তো এই ইউনিটটা এসআই ইউনিট, তো আমরা এখন এসআই ইউনিট এটাকে কনভার্ট করলাম। সো দ্যাট ইজ 1.2 ইন্টু 3.335 ইন্টু 10⁻³ কুলম মিটার। আচ্ছা, ডিস্টেন্স 1.0 অ্যামস্ট্রং, এটাকে যদি তুমি মিটারে কনভার্ট করো কি হবে? অ্যামস্ট্রং 10⁻10 1.0 ইন্টু 10⁻10 মিটার। সো ডিস্টেন্স, বন্ড ডিস্টেন্স আমাকে দিয়ে দিয়েছে, বলেছে হোয়াট ফ্র্যাকশন অফ ইলেকট্রনিক চার্জ এক্সিস্ট ইন ইচ অ্যাটম। ধরো এরকম একটা বন্ড আছে, তো এই এ বি বন্ড আছে দেখো, তো এ বি বন্ডের বন্ড ডিস্টেন্স ডি দিয়ে দিয়েছে, আমার অবজার্ভ ডাইপোল মুভমেন্ট এখানে দিয়ে দিয়েছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। তো এর উপর পার্শিয়াল চার্জ কি ডেভেলপড হবে, পার্শিয়াল চার্জ পজিটিভ নেগেটিভ কি ডেভেলপ হবে সেইটা আমাকে জানতে চেয়েছে। তো দেখো মিউ ইকুয়ালস টু এক্সপেরিমেন্টাল মিউ ইকুয়ালস টু আমরা জানি কিউ ইন্টু ডি। তো কিউ কি? দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড অফ চার্জ অ্যান্ড ডি ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ, সেন্টার অফ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ বা ডিস্টেন্স, বন্ড ডিস্টেন্সকেও আমরা বলতে পারি ডি। সো কিউ ইকুয়ালস টু, আমাকে বার করতে হবে কিউ ইকুয়ালস টু, আমি কি বলবো? মিউ বাই ডি। তো এখন মিউ এখানে কত আছে? মিউ এখানে দেওয়া আছে 1.2 ইন্টু 3.33335 ইন্টু 3.335 ইন্টু 10⁻³ কুলম মিটার ডিভাইডেড বাই ডি 10⁻10 মিটার। তো কিউ কত পেলাম আমি এখান থেকে? পার্শিয়াল চার্জ কত পেলাম? 10⁻10 10⁻30 কেটে গেলে আমার 10⁻20 আছে। সো 1.2 ইন্টু 3.335 ইন্টু 10⁻20 মিটার। ইজ দ্যাট ওকে? নেক্সট আমাকে বলেছে হোয়াট ফ্র্যাকশন অফ ইলেকট্রনিক চার্জ এক্সিস্ট ইন ইচ অ্যাটম। তো ফ্র্যাকশন যেহেতু বলেছে, তাহলে একটা চার্জের ফ্র্যাকশন কখন বার করবো? গোটা চার্জের ম্যাগনিটিউড কত? সো 1 ইউনিট চার্জ এর ম্যাগনিটিউড কুলম্বে কত? সেটা তোমার কুলম্বে 1.6 ইন্টু 10⁻19 কুলম, all we know, or 4.8 ইন্টু 10⁻10 ESU। এখন এর রেসপেক্টে এটা কতটা? তো ফ্র্যাকশন বার করার জন্য ফ্র্যাকশন অফ চার্জ, ফ্র্যাকশন অফ পার্শিয়াল চার্জ equals to 1.2 into 3.335 into 10⁻20 divided by 1.6 into 10⁻19. So 10⁻19 10⁻20 cancel out করলে 10⁻1 আসছে, আর 1.2 3.335 আছে, তার মানে 1.2 ইন্টু যদি 10⁻1 কে যদি আমি 3.335 মানে 3.335 ডিভাইড বাই 10 যদি করি তাহলে কত আসবে? 0.335 ডিভাইডেড বাই 1.6। সো এখান থেকে তোমার পয়েন্টস গুলো যদি চলে যায়, এখানে কত হচ্ছে? 4 দিয়ে গেলে 3, 4 দিয়ে গেলে 4। নাও 3 ইন্টু 3.335 অলমোস্ট ইকুয়ালস টু 1/4 আছে, তার মানে এখানে আমি পাচ্ছি 0.25। ফ্র্যাকশনাল কত পাচ্ছি? চার্জ 0.25, বা যদি পার্সেন্টেজে বলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে? 25%। সো আশা করি এই ডাইপোল মুভমেন্টের উপর যে প্রবলেমগুলো করলাম সেগুলো বোঝা গেছে তোমাদের। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আবার নেক্সট ভিডিওতে বিভিন্ন ধরনের মলিকিউলের স্ট্রাকচার নিয়ে কথা বলবো। ওকে, বাই।